নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। সকাল 7:15, 7:30 আজকে গাইনো ডাক্তারের মানে এমআরআই কাউন্টারের রিপোর্টিং রয়েছে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে সিএমসির দিকে যাচ্ছি আমি আর গৌতম। দেখি ডাক্তার কী বলে। আপাতত কাল অবধি তো সব কিছুই ঠিকঠাক আছে, যে 25 তারিখেই ওটিটা হবে, 24 তারিখ ভর্তি। তো ডাক্তার আজকের একবার চেক আপ করবে। তো চলো দেখতে থাকো, আর কি বলছে ডাক্তার এসে জানাচ্ছি। কটা বাজে এখন ঘড়িতে? 8:38। ডাক্তার তো এখন আমার কমপ্লিট হয়ে হোটেল রুমে এসে যাবতীয় যে আমার ব্যাগপত্র রিপোর্টের সেইগুলো রেখে এখন আবার একটু যাচ্ছি বাজারের দিকে, একটু বাজার করে নিয়ে আসি, মাছ টাছ যা পাই। আর তারপরে এসে বলছি ডাক্তার কি বললো। সকাল সকাল ডাবের জলকে পেট ঠান্ডা করছি। 24 তারিখে ভর্তি হতে হবে না? এই গরমে বাজার করতে এসে একদম আমি ক্লান্ত হয়ে পড়েছি। যে সাইদা পিঠের যে বাজারটা আছে, গৌতম এ মাথা থেকে ও মাথা আমাকে প্রায় পুরো বাজারটাকেই হাঁটিয়েছে। একদমই পা যন্ত্রণা করছে। সবজি বাজার অলরেডি হয়ে গেছে, একটু মাছ কিনে নিয়ে বাড়ি যাব। এখানে জ্যান্ত কাতলা মাছ কিনে নিচ্ছি। গৌতম বাবু বাজার সেরে এখন চা বানাচ্ছে। চা, মা চা খাবে, এখানে লিকার চা হবে। কি বলছিলে তুমি? দুধ চা জম্মের কম চা করবে। দুধ চা এতটাই কম করবে লোকের হবে না। আর লাল চা হয়তো 1 কেটলি লাল চা বানিয়েছে, আর এত বাজে লাল চা, আদা কিচ্ছু দেয়নি। আর কি বলবো। তুমি মুড়ি খাবে? আর নিয়ে নাও, বিস্কিটও তো আছে, ও টোস্ট বিস্কুটটা। ব্রেকফাস্টে আজকে স্যান্ডউইচ খাবো। এখানে মা পাউরুটি সেঁকে দিচ্ছে। এই ছোট বাটারগুলো কিনে এনেছি, ফ্রিজ নেই, বড় বাটার আনলে তো গলে যাবে, যা এখানে গরম। একটু বাড়িয়ে দাও না। এখানে গৌতম বাবু শসা টমেটো কেটে রেখেছে, একটু ঝটপট বানিয়ে নিই স্যান্ডউইচ। ওদিকে মা আর গৌতম রয়েছে কি ওই যে কিচেন স্পেসটার মধ্যে রয়েছে, ওরা পাউরুটি সেঁকছে, বাটার লাগাচ্ছে, আর আমি আমার মতো বানিয়ে নিই, একটা খেয়ে নিই। ছিলাম নোটে শাক, এখানে একদম শাক বেছে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে। এক কাকিমার সাথে গল্প করতে করতে আমার এদিকে শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। জ্যান্ত কই মাছ কিনে এনেছে। সাকসেসফুল রেট হচ্ছে দুটো আপাতত। এই ওরে বাস, অ্যাকশন হচ্ছে। ওরে বাবা, কই মাছ কাটা। ওর মেয়ে জ্যান্ত মাছ খেতে ভালোবাসে বলে ও কই মাছ নিয়েছে। 100 টাকায় এই কই মাছ। ও ভেবেছিল কই মাছগুলো কেটে দেওয়া হবে, কিন্তু এখানে ধোকাবাজি হয়ে গেছে। ও নিয়ে নেওয়ার পর কেটে দেওয়া হয়নি। এখন টাকাও রিটার্ন দেবে না। এখন ও আছড়ে মেরে মানে যা হোক করে উন্মান মাছগুলো কাটছে। রান্না তো করতেই হবে। আর হ্যাঁ, আমরা সবাই মজা নিচ্ছি। বিশেষ মজাটা নিচ্ছে ওর বোন, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে যে দিদি কি করছে। তো রান্নাঘরে তো কই মাছ নিয়ে যুদ্ধ চলছে, একজন টিভি দেখছে। আর ওই যাদেরকে দেখালাম তারা আমার ভিডিও দেখেই এসেছে। ও ভিডিও আমাকে প্রথম দিন দেখে এসেই বলছে, দিদি তোমার ভিডিও দেখেই দীর্ঘ 1 বছর ধরে আমরা এখানে আসি। ওই দিকে আমাদের সরস্বতী ম্যাডাম একদম ক্লিন করছে সব কিছু। আর চলো একটু বাইরের দিকে যাই, সরস্বতী এখন রুম ক্লিন করবে। রান্নার জোগাড় করে দিয়ে এখন 3rd ফ্লোরে যাচ্ছি। আজকের ওই বাগবাজারের যে দাদা বৌদি তারা বাড়ি চলে যাবে, একটু দেখা করতে যাচ্ছি। বৌদিরা আজকে বেরিয়ে যাচ্ছে, থাকতে পারলো না বৌদিরা, কারণ বৌদিরা অনেক আগে, আমাদেরও তো ঠিক ছিল না। বৌদি থাকলে আমার চিন্তাই হতো না, ওটিতে আমার ভাবতেই হতো না, দাদা বৌদি একাই সামলে নিত। কিন্তু কি করা যাবে,
আর দুজনে বেরিয়ে যাচ্ছে। এই শুনলো না, যাওয়ার সময় আমার হাতে 1000 টাকা দিয়ে গেল যে আমরা থাকতে পারছি না, গৌতমকে বললো ওকে কিন্তু ফল টল কিনে দেবে। তারপর তো আমি নিতেই চাইনি, আলেন তুমি আমার বাড়িতে গিয়ে যা দেওয়ার দেবে। তখন আবার বলছে উৎসাকে পূজায় কিছু কিনে দেবে বলে জোর করে দিয়ে গেল 1000 টাকা। কি বলবো, আর বড় যেহেতু কিছু বলাও যায় না, সে না বলছে শুনছেই না। দুজনে হাজব্যান্ড ওয়াইফ, দাদা বৌদি দুজনে হাতে গুঁজে টাকা দিয়ে দিচ্ছে। আর কি বলবো, এত সাপোর্টিভ, মানে সামান্য একটা ভিডিও দেখে আমার সাথে বৌদিদের দাদা বৌদির সম্পর্ক ভেলোরে এসেই তারপর কথাবার্তা, কিন্তু আমাকে এত স্নেহ করেন, মানে দাদা বৌদির কাছে যে আমি এত ভালোবাসা পাই আমি বলে বোঝাতে পারবো না। মনে হবে যে সত্যিই আমার মানে আপনজন, রক্তের সম্পর্ক থেকেও যে বড় সম্পর্ক হয় সেটা মানে দাদা বৌদিকে দেখলেই বোঝা যায়। এত সহজে আমাকে এত আপন করে নিয়েছে, আমাকে বা গৌতমকে। রান্না তো অনেক আগে হয়ে গেছে, আমি তো আবার সেই স্প্রাউট মেখে দিয়েছিল গৌতম, তার সাথে আবার একটু মুড়ি নিয়ে চানাচুর নিয়ে খেলাম। সকালবেলা যেহেতু ওই একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, মানে 2টো পাউরুটি দিয়ে শসা টমেটো দিয়ে। আর ডাক্তার কী বললো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, জানি না ফ্যানের আওয়াজটা কতটা প্রবলেম হবে। তো যথারীতি ডাক্তার বলে সব ঠিকঠাক আছে। আমার অ্যানেস্থেশিয়ার যে ডক্টর পেপার দিয়েছিল সেই পেপারটাও দেখে নিয়েছে। তো আমার গাইনো ডাক্তার একটা কথাই বলছিল, পুষ্পলতা কুমারী, যে হার্নিয়ার ডাক্তার কেন সার্জারিটা করছে না, একসাথে কেন করছে না। ম্যাম আমরা তো বলতেই পারবো না, আমরাও রিকোয়েস্ট করেছিলাম একসাথে হয়ে গেলে আমার খরচাটাও কম লাগতো বা আমার দুবার আসতেও হতো না ভেলোরে। তো ওনারা তো একসাথে করতে রাজি নয়। বলে কেন, কি প্রবলেম? আমি তো আর বলতে পারলাম না কি প্রবলেম। যাই হোক, তারপরে পুষ্পলতা কুমারী যেটা বললো, ওই ডাক্তার যা আগের দিন বলেছিল যে রবিবার দিন অ্যাডমিট হয়ে যেও সুপর্ণা, 25 তারিখ তোমার সার্জারি হবে, সব ঠিক থাকলে 26 তারিখ তোমাকে ছেড়ে দেবো, আবার 2 তারিখে তোমাকে দেখবো এবং সেদিনকে স্টিচ কাটবো, তারপর তুমি বাড়ি চলে যাও। আপাতত এইটুকু বলে দিয়েছে যে সব ঠিকঠাক থাকলে এই শিডিউলেই কাজ হবে। আর আমাদের একটা পেপার করে দিয়েছে, পেপারে আমি যেটা বলেছিলাম যে সার্জারি করতে উনি 1 লাখ টাকা চেয়েছেন এবং মেডিসিন, আলাদা মেডিসিনের জন্য বলেছে 20 থেকে 30 হাজার টাকা লাগবে, মোটমাট 1,20,30,000 টাকা। আর আমাদের জিজ্ঞাসা করলো জেনারেল বেড নেবে না প্রাইভেট বেড। তো আমি জেনারেল বেড নিয়েছি, কারণ প্রাইভেট বেড নিলে আবার ওই যে 1,30,000 টাকা একটা এস্টিমেট ধরেছে ওরা, তার সাথে আরও 20,000 টাকা এক্সট্রা লাগবে। তো সুতরাং আমরা জেনারেল বেড নিয়েছি। জেনারেল বেডে যেটা বললো, একটা রুমে 6খানা বেড থাকে এবং 2টো টয়লেট থাকে, কমন টয়লেট 2টো থাকে। তো ওটাই আমি অ্যাডজাস্ট করে নেবো, কারণ এই মানে 1-2 দিনের জন্য আমি 20-30 হাজার টাকা দেওয়ার মতো আমার ক্ষমতাই নেই। তারপরে গৌতম একটু রিকোয়েস্ট করলো যে ম্যাম একটু কম করা যাবে না, ওর তো পরপর সার্জারি হতে থাকবে, ওর এত মেডিকেল প্রবলেম, এত রকম ওর কমপ্লিকেশান আসছে, তো ট্রিটমেন্টটা তো লং টাইম চলবে, তো একটুখানি কি কম করা যাবে না? তা বললো, সব কিছু দেখে উনি বললো আমি চেষ্টা করব, কিন্তু আমি বলতে পারবো না, আমি চেষ্টা করব যদি কিছু কম করা যায়। মানে আমার মেডিকেল ওইটা একবার দেখলেন, দেখে তারপর হয়তো ওনার দয়া হলো, আমি জানি না উনি কম করতে পারবেন কি না, এটা বলতে হয়। উনি বললেন, মানে আমার সবথেকে আশ্চর্য লাগলো, এই 2বার যে ওনাকে দেখেছিলাম যা রুট ব্যবহার ছিল, আমি তো টেনশন করছিলাম। যেহেতু আমি একটা অন্য ডাক্তারের পেশেন্ট ওনার কাছে গেছিলাম, তার জন্যই হয়তো উনি ভাবছিলেন যে আমি হয়তো আবার ডাক্তার চেঞ্জ করবো বা কিছু। তো এবার দেখলাম, আজকে দেখলাম যথেষ্ট ভালো ব্যবহার। এই প্রথম ওনাকে হাসতে দেখলাম, ভালোভাবে কথা বললো, অনেকটা আমাদের কথা শুনলো। যাই হোক, আমি তো গৌতম করলাম সার্জারি করবো বলে ওনার হয়তো মাথাটা ঠান্ডা হয়ে গেছে, উনি একটু ভালোভাবে কথা বললো। তো ওভারঅল এটাই হচ্ছে যে 25 তারিখ সার্জারিটা হচ্ছে, 24 তারিখ ভর্তি হচ্ছি, সব ঠিক থাকলে 2 তারিখে আমার স্টিচ কাটা হবে এবং ওরা বললো হসপিটালে একদিনই রাখবে, 25 তারিখটা রাখবে, 26 তারিখের বিকালের মধ্যে ছেড়ে দেবে। তো দেখা যাক কী খেতে বসে পড়েছি। শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিই, তারপর মাছের তরকারি নেব। পেঁপে আলু দিয়ে পাতলা আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল হয়েছে, মানে এই মাছের ঝোল হয়েছে। গৌতমবাবু নিচে বসে খাচ্ছে, আমি খাটে বসে খাচ্ছি। সন্ধ্যার ডিউটি, চা বানাচ্ছে চাম্যান। ইস, দেখেছো, একটা ফোন কিনে দিচ্ছ না, দেখো ফোনের কি অবস্থা, ভিডিও করতে পারছি না। কি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এত করুন, আমি ফোনটা না কিনে দিলে আমি ভিডিও করবো কী করে, প্লিজ। চায়ের সাথে বিস্কিট, আর আকাশ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে একটু রেডি হয়ে নিয়েছি, মায়ের সাথে একটু বেরোবো, হোটেল রুমে বসে থেকে আর কি করব, আর ওটি হওয়ার পর তো রুমেই থাকতে হবে।
টুকিটাকি কিছু জিনিসপত্র মা একটু কিনবে, মায়ের সাথে একটু বেরোই। কালকে শনিবার আছে, কালকে আর ডাক্তার দেখানোর নেই, কালকে একদম গুছিয়ে গাছিয়ে নেবো সব কিছু। রবিবার সকালে অ্যাডমিট। এই একটু দেখি। আর বাইরে তো দুরুম দারুম করছে আকাশ, জানি না বৃষ্টি আবার বাঁধ সারে কিনা, দেখা যাক। আর রেডি হয়ে বেরোতে যাব, একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। কলকাতা তো বৃষ্টিতে ভেসে যাচ্ছে। যাই হোক, আজকে ভীষণ গরম পড়েছে। এড়িয়ে তো ছিলাম, এত বৃষ্টি টিষ্টি শুরু হলো, আবার হন্ততন্ত হয়ে হোটেলে চলে আসলাম কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে, একটু ফল, একটু সবজি। আর আমি আর মা একটু ফুচকা খেতে গেলাম। মা বললো ঠান্ডা লেগেছে, ঝাল ঝাল একটু ফুচকা খাবো। এত বাজে ফুচকা, লাস্টে যাও করে 20 টাকার ফুচকা খেয়ে আমি আর মা চলে এলাম। রাতে আমি আর মা খাবো ম্যাগি, একটু ভেজে নেবো আলু আর ডিম দিয়ে। গৌতম খাবে ভাত আর মাছের ঝোল। তো একটু মানে ড্রেস চেঞ্জ করে নিই। জেনে শুনে আমাকে কপিরাইট খাওয়াবে আমার বর, এসে জোরে মোবাইলটা চালিয়ে দিল। তোমার পাশেই তো, কোলের কাছে পড়ে আছে, সব ফোন হারিয়ে ফেলছে মানুষ। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটু ম্যাগি বানিয়ে নেবো। মা সবটা গুছিয়ে দিয়ে গেছে, ম্যাগিটা আমি বানাচ্ছি। ম্যাগিটা বানিয়ে খেয়ে দিয়ে নেবো। মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। মেয়ের কালকে রেজাল্ট, আমি তো যেতে পারবো না, তো আমার বদলে মেয়ের একটা বন্ধু আছে, তার মা রেজাল্টটা নেবে। আর কিছু করার নেই, ভালো ভালো সময়গুলো আমি মেয়ের সাথে থাকতে পারছি না, কাটাতে পারছি না, এটা আমারই আক্ষেপ আর কিছু নয়। এবারও উৎসাহ ফার্স্ট হয়েছে। মেয়ে তো চেষ্টা করে আমাকে সবসময় স্যাটিসফাই করার জন্যে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম তো কমছে না। আমার ম্যাগি বানানো প্রায় কমপ্লিট। আলোটা এখানে যা কম। ম্যাগি দিয়ে আজকে ডিনার কমপ্লিট করব। তো ম্যাগি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।